এই ঘটনাটির নামটিও খুব অদ্ভুত। ঘটনাটির নাম কাকতাড়ুয়া। তবে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি সারুফ ভুয়াপুর থেকে বলছি। এই স্টোরিটা আমি কালেক্ট করেছি আমাদের গ্রামের এক দাদুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল তার চাচার সাথে। স্টোরিটা আপনাদের ভালো লাগবে এই আশা নিয়ে লিখছি। ঘটনাটি আমার দাদুর মুখে শোনা, তাই তার ভাষাতেই বলছি। অনেক আগের কথা। আমার বাবারা ছিলেন দুই ভাই। আমার বাবা আমার বড় কাকা। ছোটবেলা থেকেই দুজনের মাঝে বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। সাধারণভাবে বড় হওয়ার সাথে সাথে বন্ধন বিচ্ছিন্ন হওয়ার ব্যতিক্রমে দুজনেই ছিল পরস্পরের মিত্রভাবাপন্ন। আমার দাদা অত্যন্ত বিচক্ষণতার সাথে জমি পরিমাপ করে দেয়ায় বাবা ও চাচার মাঝে কোনো মনোমালিন্যের সৃষ্টি হয়নি। আমার চাচা ছিলেন একজন কৃষক এবং আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার জন্য মাঝে মাঝে তাকে ছুটে যেতে হতো শহরে। বাবার জমিটুকু পতিত হয়ে পড়ে রইত এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর তিনি তা পরিচর্যা করতেন। বাবার অনেক শখ ছিল চাষাবাদ করার, কিন্তু প্রতিবার কোনো না কোনো ঘটনার কারণে তাকে ব্যবসার জন্য ছুটে যেতে হতো। সময় হলে বাবার ব্যবসায় ফিরে যাওয়ায় কয়েকদিন কেটে গেল। ছুটির সময় এসে পড়ল, কিন্তু বাবার দেখা মিলল না। হয়তো নিয়তি আমাদের জন্য অন্য কিছু স্থির করে রেখেছিল। ডাক হকারের বেলের বাড়ির শব্দের সঙ্গে খবর এলো বাবার মৃত্যুর। খবর শুনে ভেঙে পড়লাম আমরা সবাই। চাচা যাত্রা শুরু করলেন শহরের উদ্দেশ্যে এবং ফিরে আসলেন বাবার লাশ নিয়ে। লাশ দেখে অনুমান করতে পারলাম হয়তো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং কোনো নির্দয় ঘাতকের শিকার। নিয়মিত দাফন কার্য সম্পন্ন করা হলো। আমার মা মানসিকভাবে ছিলেন একটু ভারসাম্যহীন এবং আমিও বয়সে তেমন পরিপক্ক ছিলাম না। তাই আমার ছোট ভাই এবং আমার মায়ের দায়িত্ব নিলেন আমার চাচা। চাচা লক্ষ্য করলেন যে তার জমির চেয়ে আমাদের জমির উর্বরতা বেশি, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমাদের জমিতে চাষ করার। আমাদের জমিতে একটি কাকতাড়ুয়া ছিল। আর চারটি কাকতাড়ুয়ার চেয়ে এদের ভিন্নতা অনেকাংশেই পরিলক্ষিত হয়। এই কাকতাড়ুয়া নিয়ে অনেকেরই অনেক কথা, তবে এসব নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। অবশ্য মজার ব্যাপার হলো এই কাকতাড়ুয়া ঝড় বন্যা উপেক্ষা করে নিজ অবস্থানে সর্বদা অটুট থাকত। বাবার মৃত্যুর কয়েকদিন পরই আমি শহরে চলে গিয়েছিলাম পড়ালেখার জন্য এবং ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন আমার চাচা। চাচার চিঠির মাধ্যমে গ্রামের অবস্থা সম্পর্কে অনেকাংশে জানতে পারতাম। চিঠির মাধ্যমে জানতে পারলাম চাচার ভাগ্য দিনে দিনে সুপ্রসন্ন হচ্ছে। দুবেলাই মাছ আর ভাত জুটত তার। কয়েক মাস পর চাচা চিঠি পাঠালেন গ্রামে ফিরে আসার জন্য। এই কয়েক মাসের কালের ক্রমে হয়তো অনেক কিছুই দেখতে হয়েছিল তাকে। চাচার চিঠির জবাবে ৬-৭ মাস পর আমি ছুটিতে বাড়ি ফিরলাম। চাচার অবস্থা দেখে আমি নিতান্তই অবাক ছিলাম। এই কয়দিন ছুটিতে যে সম্পর্কে শুনেছি, চাচার অবস্থা তার থেকেও ছিল অত্যন্ত সচ্ছল, কিন্তু তার আচরণে এক বিরাট বড় পরিবর্তন খুব লক্ষণীয় ছিল। ৩-৪ দিন পর হঠাৎ চাচা সপরিবারে বাড়ি থেকে উধাও হয়ে গেলেন। যাওয়ার আগে শুধু বলে গেলেন কোনো এক স্বজনের বাড়িতে যাচ্ছেন দাওয়াতে এবং আমাদের জন্য দুজন চাকরের ব্যবস্থা করলেন। প্রায় ১ সপ্তাহ পর তিনি ফিরে এলেন একা। তবে তার রূপ ছিল অন্যরকম, একটু ভিন্ন। পরনে ছিল সাদা জুব্বা এবং হাতে ছিল তসবিহ। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক মাওলানা। তাকে দেখে জানা অজানা অনেক প্রশ্নই নাড়া দিচ্ছিল মনে। এখন পর্যন্ত ঘটে যাওয়া সবকিছু তাকে জিজ্ঞাসা করতে নেব, এমন অবস্থায় চাচা আমার হাত ধরে আমাকে ঘরে নিয়ে গেলেন এবং তার হাতে থাকা সেই তসবিহটি আমার হাতে বেঁধে দিলেন। তিনি বলতে লাগলেন, বাবা, এখন আমি তোমাকে যা বলবো তুমি মন দিয়ে শুনবে, আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমার একটা সুযোগ আমাকে দেবে এবং ক্ষমা করে দেবে। এই বলে তিনি বলতে শুরু করলেন, কাকতাড়ুয়া। জমির সেই কাকতাড়ুয়াকে তুচ্ছ জ্ঞান করা আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। তুমি তো জানোই আমার সেই শখের কথা। সময় পেলেই ছুটে যাই বিলের পাড়ে মাছ ধরতে। তখন প্রায় ধান তোলার সময় হয়েছে, তাই দিনের পরিশ্রমের সংকোচন ঘটল। রাতে ছুটে গেলাম মাছ ধরতে। হ্যারিকেনের আলো আর জোনাকির ছোটাছুটিতে ভালোই সময় কাটছিল মাছ ধরতে ধরতে। হঠাৎ লক্ষ্য করলাম ক্ষেতের মাঝে থাকা কাকতাড়ুয়াটির মাথার হাড়ির থেকে কিছু উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। আগ্রহের বলে মাছ ধরাকে তুচ্ছ জ্ঞান করে হাঁটতে লাগলাম সেই আলোর দিকে। অন্ধকারের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ আইলের সাথে পা বেঁধে পড়ে গেলাম এবং নিচে পড়ার সাথে সাথেই দেখলাম আলোটি যেন মিলিয়ে গেল অন্ধকারের মাঝে।
স্বাদ পাঁচ না ভেবে মাছ ধরতে আবার ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু এবার লক্ষ্য করলাম সেই আলোটির দর্শন আমার জন্য সৌভাগ্যে প্রমাণিত হলো। প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারছি। পরবর্তী রাতে আবার মাছের লোভে ছুটে গেলাম বিলের পাড়ে এবং পূর্বের দিনের মতো সে আলো দেখতে পেলাম আবারও। তার খেয়ালে আগের রাতের মতোই ছুটে গেলাম আলোটি ধরতে, কিন্তু আবারও সেই হোঁচট খাওয়া এবং সাথে সাথে আলোটিকে হারিয়ে ফেলা। পূর্বের মতো আবারও মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লে প্রচুর পরিমাণে মাছ শিকার করতে পারলাম। তৃতীয় দিন আবার রাতে সময় পেলাম মাছ ধরার জন্য। ভাবলাম আজ আর একা নয়, বরং বন্ধুকে নিয়ে যাব। তাই যাবার পথে বন্ধু গাফফারের সাথে দেখা হলে তাকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবলাম। সে সেদিন কাছে থেকে অনেক অংশে অবকাশ পাওয়ায় আমার সাথে যেতে রাজি হলো। দুজনে মিলে হাঁটতে লাগলাম বিলের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম বিলের পাড়ে। আজও সেই আলোটির সন্ধান করছিলাম, তবে আলোটিকে দেখতে না পাওয়ায় আমি মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়লাম। আমার মনে আছে সেই রাতটি ছিল চন্দ্রগ্রহণের রাত। হঠাৎ লক্ষ্য করলাম চন্দ্রগ্রহণের সাথে সাথে সেই আলো কণাটি আবার উজ্জ্বলিত হচ্ছে। গাফফারকে দেখাতেই সে এটিকে লক্ষ্য করতে পারলো এবং সেও আমার মতো আগ্রহী হয়ে বলে উঠল, চল দেখে আসি সেটা কি। নিজের দিকে নজর রাখতে রাখতে আজ এগোতে লাগলাম যেন পূর্বের মতো আইলে বাধা না পাই, আলোটিকে যেন হারিয়ে না ফেলি। পেছন থেকে একটি শব্দ শুনতেই দুজনে পেছনে ফিরে তাকালাম, তবে সম্পূর্ণ ক্ষেতে কেউই ছিল না। সামনের দিকে তাকাতেই লক্ষ্য করলাম আলোটি যেন এখন কাকতাড়ুয়ার হাড়ের নিচে নয়, বরং কাকতাড়ুয়ার নিচে ছোট একটি গর্ত থেকে বেরিয়ে আসছে। যতই কাছে যাচ্ছিলাম ততই আলোটি যেন উজ্জ্বল হচ্ছিল। সম্পূর্ণ কাছে যাওয়ার পর দেখে মনে হচ্ছিল যে এই মাটির নিচে লুকানো আছে কোনো গুপ্তধন। উজ্জ্বলতাটি দেখে আমি বললাম, কিরে গাফফার, এইটা তো দেখে অমূল্য রতন মনে হচ্ছে। তুই এখানে থাক, আমি তখন বাড়ি থেকে কোদাল নিয়ে আসি। গাফফারকে সেখানে রেখে বাড়িতে ছুটে গেলাম কোদাল নিয়ে আসতে। কোদাল হাতে নেওয়ার সাথে সাথেই চারিদিকের পরিবেশ যেন অচেনা রূপ ধারণ করলো। তবুও গুপ্তধনের লোভে কোদালটি নিয়ে ছুটতে লাগলাম ক্ষেতের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ক্ষেতে পৌঁছে বন্ধু গাফফারকে সেখানে খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো পরিবেশের কারণে বাড়ি চলে গিয়েছে, তাই একা একাই আপন মনে মাটি খুঁড়তে শুরু করলাম সেই অমূল্য রতনের সন্ধানে। তখন হয়তো বুঝতে পারছিলাম না এই মাটি কাটা আমার জীবনের ধ্বংসের মূল। মাটি কাটা শেষ হলে আমি লক্ষ্য করতে পারলাম একটি বাক্স, যে বাক্সটি হয়তো হাড় দিয়ে তৈরি করা ছিল। প্রকৃতির বিরূপ ভাব দেখে বাক্সটি হাতে নিয়ে আমি ছুটতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথে যাওয়ার সাথে সাথেই প্রকৃতি যেন আরো ধ্বংসাত্মক রূপ নিল। ছুটতে ছুটতে পৌঁছে গেলাম গোয়াল ঘরে। গোয়াল ঘরে পৌঁছাতেই হ্যারিকেনের আলোর সাথে বাক্সটি নিয়ে রাখলাম চারির কাছে। আশেপাশে থাকা সবকিছু দিয়েই বাক্সটি ভাঙানোর চেষ্টা করলাম, তবুও এই বাক্সের তালা যেন কি দিয়ে তৈরি আমার জানা ছিল না। সরঞ্জামের গুতাগুতিতে বাক্সটি থেকে মাটি ধীরে ধীরে ঝরতে লাগলো। আমি আবার ছোটবেলা থেকে বাংলা না পড়তে পারলেও আরবি পড়া শিখেছিলাম। মাটি খসে পড়তেই আমি সেখান থেকে আরবি লেখা লক্ষ্য করলাম। সেখানে লেখা ছিল তাহফুজ ইবাদ আল শয়তান। বাক্যটি উচ্চারণের সাথে সাথেই সেই বাক্সের তলায় ছোট্ট একটা শব্দ হলো। বুঝতে পারলাম বাক্সের তালা খুলে গেছে। বাক্সটি খোলার সাথে সাথেই প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়ে এলো। সেই ধোঁয়ার মাঝে একটি ছোট্ট লাল আলোর শিখা দেখতে পারলাম। হঠাৎ করে চারিদিক থেকে শেয়ালের করুণ আর্তনাদ, সেই আর্তনাদ আর বিদ্যুৎ চমকানো যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো এবং স্বপ্নের চেয়েও কঠিন রূপ ধারণ করছিল সেটা। হঠাৎ লক্ষ্য করতে পারলাম গরুগুলোর মাঝে থাকা ষাঁড়টির শিঙের আঘাতে পাশের দুই গরু আহত হয়ে যাচ্ছে। গরুগুলো তাদের মাঝে যুদ্ধ শুরু করে দিয়েছিল। ঝড় বাতাসের তোড়ে গোয়ালের দরজা খুলে গেল এবং বাইরে দেখাতে লক্ষ্য করলাম কয়েকটি কালো অবয়ব, যাদের পরনে ছিল ছেঁড়া কালো অচেনা পরিধান এবং অন্ধকারচ্ছন্ন শরীরের মাঝে চোখের মতন ফুটে রয়েছে লাল আলোক শিখা। চারিদিকের পরিবেশ, তার মধ্যে এদের উপস্থিতি, এই সব জিনিস আমি আর নিতে পারছিলাম না। সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম শয়ন কক্ষে। রাতের ঘটে যাওয়া কিছুই আমার মনে পড়ছিল না। বাইরে বেরোতে দেখলাম বালতিতে লাফাচ্ছে বড় বড় মাছ। অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মাছ কোথা থেকে এলো? সে হেসে জবাব দিল, পাগল হয়ে গেছো নাকি? কাল রাতে তুমিই তো এতগুলো মাছ ধরে আনলে, আর এখনই ভুলে গেছো? কথাটি শুনে আমার মনে পড়ে যায় সেই বাক্সটির কথা। গোয়াল ঘরের দিকে ছুটে গেলাম এবং লক্ষ্য করতে পারলাম গোয়াল ঘরের সবই ঠিক আছে, যেন কাল রাতে কিছুই হয়নি। গরুগুলো তাদের মতো করে ঘাস চিবোচ্ছে। ঘরের কাছে গিয়ে সেই বাক্স আর খুঁজে পেলাম না। কাজের চাপে হয়তো খারাপ স্বপ্ন দেখেছি, হয়তো মাটি খুঁড়ে কিছুই না পেয়ে শুধু মাছগুলো ধরে নিয়ে এসেছিলাম। এইসব ভেবে হেসে উড়িয়ে দিতে লাগলাম সবকিছু। তবুও যেন একটা সন্দেহ মনে বাসা বেঁধেই ছিল। সকালের খাবার খেয়ে বের হয়ে পড়লাম ক্ষেতের উদ্দেশ্যে। পথে দেখা মিলল গাফফারের। সে আমাকে জিজ্ঞেস করলো, কিরে আফজাল, কাল রাতে তুই কি অমূল্য রতনের সন্ধান পেয়েছিলি?
আমি বললাম, ও তেমন কিছু না, কেউ হয়তো কোনো কাচের টুকরো ফেলে গিয়েছিল, তার থেকে হয়তো চাঁদের আলো মিশিয়ে ওই আলো বেরোচ্ছিল আর কি। তা তুই কোথায় গিয়েছিলি? গাফফার বলল, আমি চলে যাওয়ার পরে সে নাকি অনেকগুলো সাপ লক্ষ্য করতে পেরেছিল, যার জন্য জীবন বাঁচাতে এসে পড়েছিল সেখান থেকে। কথা শেষ হওয়ার পর আবার যেন সন্দেহের বাসা বড় হতে লাগলো। মনকে সান্ত্বনা দিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হয়তো গাফফারের মনে আমাকে নিয়ে একটা সন্দেহ রয়ে গিয়েছিল। কয়েকদিন কেটে গেল স্বাভাবিকভাবেই। একদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিলাম, হঠাৎ দেখতে পেলাম দূর থেকে গদাকে। তার চোখ ভর্তি ছিল রাগ, যেন আমি তার কাছ থেকে মহামূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নিয়েছি। হঠাৎ কাঁচি হাতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আক্রমণের উদ্দেশ্যে। বিপদের আভাস পেয়ে আমি সজাগ এবং কোনো মতে হেস্তনেস্ত করে তাকে আটকাতে সক্ষম হলাম এবং তাকে বেঁধে ফেললাম চেয়ারের সাথে। রাগান্বিত দৃষ্টিতে সে হয়তো কিছু বলতে শুরু করবে, তার আগেই পেছন থেকে ক্লান্তি ভরা শব্দ ভেসে উঠল। পাড়ার এক ছেলে দৌড়ে এসে বলল, হাফজা চাচা, জলদি চলো, গিয়ে দেখো তোমার ক্ষেতের অবস্থা। ওর কথা শুনে আমি দৌড়ে ছুটে গেলাম খেতে। আইলের পারে মানুষের ভিড় আমার মনের চিন্তার সৃষ্টি করলো। ভিড়কে ঠেলে সামনে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি পৈশাচিক দৃশ্য না ছিল সেখানে। লক্ষ্য করতে পারলাম কাকতাড়ুয়ার নিচে একজনের মৃতদেহ ছিঁড়ে পড়ে রয়েছে, নির্মম ভাবে যেন তার হাত পা ছিঁড়ে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে। সেই কাকতাড়ুয়ার চারিদিকেই পড়েছিল শরীরের অংশগুলো। কাকতাড়ুয়ার দুই হাতে বন্দী ছিল গদার দুই সঙ্গীর মাথা। গলা থেকে নিয়ে খুলি ভেদ করা ছিল তাদের মাথা। আসল পৈশাচিকতার শিকার হয়েছিল হয়তো গাফফার। তার রক্ত ভেজা মাথা লেগেছিল কাকতাড়ুয়ার মাথায় এবং কাকতাড়ুয়ার হাড়িটির নিচে পড়ে রয়েছিল সেটি। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, কিন্তু কেউ সেই কাকতাড়ুয়ার কাছে যেতে চাইল না। অবশেষে আমি দুইজনকে নিয়ে সাহস করে তার থেকে ছিন্ন মাথাগুলো আলাদা করলাম। আর কেউ লক্ষ্য না করলেও আমি লক্ষ্য করতে পারলাম সবসময় হাড়িটাতে আঁকা মুখ, সেটাতে হাসি লেগে থাকতো, কিন্তু আজ যেন হাসিটি বেজার হয়ে গেছে। গ্রামে তখন আইনের সুব্যবস্থা না থাকায় বিকালে পঞ্চায়েতের আয়োজন করা হলো। পঞ্চায়েত থেকে অনেক কথাই উঠল, কিন্তু আমি পঞ্চায়েতকে জানালাম যে কাল রাতে আমি বাড়িতেই ছিলাম, বরং আমি আমার এক শ্যালকের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। আমার প্রতিবেশীরাও বিষয়টি নিশ্চিত করলেন। তাছাড়াও সে সময় চুরি করতো শীত কেটে, কিন্তু আমার বাড়িতে কোনো শীতের চিহ্ন ছিল না। তাই কোনো কিছু প্রমাণের ভিত্তিতে পঞ্চায়েতের সামগ্রিক সিদ্ধান্তে আমি নির্দোষ প্রমাণিত হলাম। এর পেছনে মূল ঘটনা আমি তোমাকে পরে জানাচ্ছি। ঘটনার পর কয়েকদিন কেটে গেল, আমি ধীরে ধীরে সব কথা ভুলতে লাগলাম, কিন্তু আমার ভাগ্য ধীরে ধীরে সুপ্রসন্ন হচ্ছে। জীবনের সব দিক থেকে আমি লাভবান হতে লাগলাম, কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতে পারলাম যে আমি হয়তো সবসময় একা থাকি না। কিছু একটা রয়েছে যা হয়তো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রায় 1 মাস পর দৈনন্দিন কাজের পাশাপাশি আজ আবার শখ হলো মাছ শিকারের। রাতের খাবার খেয়ে বের হয়ে পড়লাম মাছ ধরতে। মাছ ধরতে ধরতে হঠাৎ বুঝতে পারলাম আমার চারপাশে হয়তো কোনো কিছু গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। হঠাৎ করে আমার ওপরে পাথরের মাধ্যমে আক্রমণ শুরু হলো। চারপাশ থেকে অনেকে মিলে পাথর দিয়ে আমাকে ঢিল দিচ্ছে। পাথরের আঘাতে আহত হয়ে মাটিতে বসে পড়লাম। হাড়ের চিৎকারের সঙ্গে সামনে হাজির ডাকাত দল। সেই ডাকাত দলের সাথে ছিল গদা। গদা আমার দিকে তাকিয়ে রাগান্বিত দৃষ্টিতে বলল, কি রে আফজাল, পঞ্চায়েতের যেই রায় দিক না কেন, আমি জানি আমার সঙ্গীদের তুই মেরেছিলি। যে নৃশংসতার সাথে তুই তাদের হত্যা করেছিলি, তার চেয়ে অধিক কষ্টে আমি তোকে মৃত্যুর স্বাদ দেব। হঠাৎ করে আমি অনুভব করতে পারলাম আমার চারিদিকে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। শরীর ভারী লাগছিল, চোখের পলকের গতি ধীর হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমি পলকের মাঝেই সম্পূর্ণ এক প্রেক্ষাপট থেকে নতুন এক প্রেক্ষাপটে উপস্থিত হলাম। নিমেষের মাঝেই আমি সেই পূর্বের অবয়বগুলোকে লক্ষ্য করতে পারলাম। তাদের নীরব চাহনি আমাকে সান্ত্বনা দিচ্ছিল। মুহূর্তের মাঝেই ডাকাতদের পেছনে থাকা সেই অবয়বগুলো আমার শরীরে প্রবেশ করলো। তখনও আমার চৈতন্য কিছুটা আছে। আমি লক্ষ্য করতে পারলাম ডাকাতগুলো হঠাৎ করে নিজেদের চরিত্র হারিয়ে ফেললো। তাদের চোখ লাল হয়ে গিয়েছিল। বুঝতে বাকি রইল না যে এটি সেই অবয়বগুলোর প্রভাব। এই প্রভাবগুলো থেকে বেঁচেছিলেন গদা ও সর্দার। ডাকাতগুলো অত্যন্ত জোরে জোরে হাসছিল। তাদের হাসি মুখের আকৃতি ছিল স্বাভাবিকের থেকে অত্যন্ত বড়। এবার আমি দেখতে পারলাম হাসতে হাসতে সেই ডাকাতগুলো একে অপরের বুকে ছুরি চালাচ্ছে এবং সম্পূর্ণ গলা থেকে পেট পর্যন্ত চিরে দিচ্ছে। তবুও তাদের হাসি থামছে না, পৈশাচিক রূপ ধারণ করেছে তাদের। কিছুক্ষণ পর আমি একটু হুঁশ ফিরে পাচ্ছিলাম। তখনই লক্ষ্য করতে পারলাম রক্তে স্নান করা দুইজন সেই সর্দারের পা ধরে তাকে উল্টো করে রেখেছে। হঠাৎ লাল চক্ষু নিয়ে গদা এক বড় রামদা নিয়ে আসলো। দিয়ে থাকা সম্পূর্ণ শক্তি দিয়ে গদা সর্দারের দুই পায়ের মাঝখানে একটা কোপ লাগালো এবং তার শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলল।
এখানে বলে রাখি, মূলত পূর্বের ঘটনার পেছনেও এই অবয়বগুলোই। আমার বন্ধু গাফফার মনে করেছিল আমি হয়তো কোনো রত্ন পেয়েছিলাম এবং তার সাথে ভাগাভাগি করতে হবে এই ভেবে আমি তাকে না করেছিলাম। তার জন্য সে রত্ন হাসিলের চেষ্টায় আমার বাসায় চুরির সিদ্ধান্ত নেয় এবং সেই লক্ষ্য সাধনের জন্যই গ্রামে চোরের দলকে ব্যবহার করে। চুরির জন্য সে 3 জনকে নিয়ে এসেছিল। গদা বাইরে থেকে নজরদারিতে ছিল এবং বাকি 2 জন চুরির উদ্দেশ্যে শীত কেটেছিল। শীত কাটার পর একজন দেখতে পেয়েছিল ঘরের ভেতরে থাকা সেই অবয়বগুলো, যারা হয়তো আমার ঘর পাহারা দিচ্ছিল। অবয়বগুলোকে দেখে ভয়ে সেই 2 জন চিৎকার করতে লাগলো। গদা সেখান থেকে পালিয়ে যায়, যার জন্য সে বেঁচে গিয়েছিল। কিন্তু গদা এসব সম্পর্কে কিছুই জানতো না, যার জন্য সে মনে করেছিল যে তার সঙ্গীদেরকে আমি খুন করেছি। এরপরে তাদের সঙ্গীদের এই অবয়বগুলো নির্দয়ভাবে হত্যা করেছিল। ভাবছো এসব কিভাবে জানলাম আমি? তবে শুনতে থাকো। পরের দিন আমি আমাকে আমার নিজের ঘরে আবিষ্কার করি। পূর্বের দিনের মতো এবারও আমার সবকিছু স্পষ্টভাবে মনে পড়ছিল না। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতে এসে আমাকে জানালো অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে আমি মাছ ধরতে এসেছিলাম। হঠাৎ দূরে থাকা আমার ছেলে দৌড়ে এসে আমাকে জানালো এবং বলতে লাগলো, বাবা জলদি চলো, ক্ষেতে লাশ পড়ে আছে। দৌড়ে পৌঁছে গেলাম ক্ষেতের কাছে। ক্ষেতের কাছে পৌঁছতে গিয়ে লক্ষ্য করলাম কাকতাড়ুয়ার চারপাশে রক্ত দিয়ে সজ্জিত এক বৃত্ত। বৃত্তের মাঝে ছিল কোনো তারকা চিহ্ন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহের খণ্ডাংশ। আরো 2-3 জনের সাহায্য নিয়ে সেই শরীর অংশগুলো একত্র করলাম। বিকালে আবার আয়োজন করা হলো গ্রাম পঞ্চায়েতের। বিচারের টানা 1 সপ্তাহ যাবৎ অনেক বিচার সালিশের পর অবশেষে আমি নির্দোষ প্রমাণিত হলাম। পঞ্চায়েত থেকে ফিরেই রাতেই সিদ্ধান্ত নিলাম আর না, যত দ্রুত সম্ভব এর কোনো সমাধান বের করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম কাল সকালে পৌঁছে যাব কোনো হুজুরের কাছে এর সমাধানের জন্য। কিন্তু রাতে হঠাৎ স্বপ্নে দেখা মিলল সে অবয়বগুলো আমার কাছে এসে করুণ সুরে বলতে লাগলো, হুজুর আমাদের তাড়াবেন না, আমরা আপনার গোলাম। আপনার যে কল্যাণ এবং সৌভাগ্য তার পেছনে আমরাই রয়েছি, দয়া করে আমাদের তাড়াবেন না। কথাগুলো শোনার কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেল। খারাপ স্বপ্ন ভেবে আমি 1 গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। আবার দেখা মিলল সেই অবয়বগুলোর, সেই একই করুণ সুরে তাদের আর্তনাদ। যেহেতু অবয়বগুলো দিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছিল না, বরং লাভই হচ্ছিল, তাই লোভের বশে আমি তাদের আমার সাথে রাখার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এটা যে তাদের মায়ার খেলা ছিল তা আমি বুঝতে পারছিলাম না। আবারও দিন যেতে লাগলো। দিনের সাথে সাথে আমি সম্পদের মালিক হতে লাগলাম। আমার অর্থ সম্পদের ওপর সবার নজর পড়তে লাগলো। বিশেষ নজর ছিল হয়তো জমিদারের। গ্রামের জমিদার ছিল অত্যন্ত ধূর্ত লোক। ছলে বলে কৌশলে সে আমাকে প্রতিহত করার চেষ্টা করছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে আমি হয়তো একা নই, আমার সাথে রয়েছে অশরীরী কিছু যে আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তাই এবার সে আপন করে নিল কালো জাদুর মাধ্যমে একটি নিকৃষ্ট পন্থাকে আমাকে জব্দ করার জন্য। জমিদার সাহেব তার বাড়িতে আনলেন অনেক দূর থেকে এক বড় তান্ত্রিককে। সে ছিল অত্যন্ত বিজ্ঞ একজন লোক এবং কয়েকটি অত্যন্ত শক্তিশালী জিনের মালিক। সর্দার ছিল 1000 বর্ষী কাফের জিন। এসবের সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই দিন আমি মাছ ধরতে বিলের পাড়ে গিয়েছিলাম। তান্ত্রিক তার জিনের দল পাঠালো আমার জিনগুলোকে হত্যা করতে। হঠাৎ করে আমার জিনগুলোর উপরে আক্রমণ শুরু হলো। আচমকা হলেও আমার জিনগুলো আবার ঘুরে দাঁড়ালো যুদ্ধের জন্য। এক রক্তক্ষয়ী যুদ্ধ সম্পাদিত হলো। তুমুল যুদ্ধের পর তান্ত্রিকের সকল জিনগুলো সেখানেই মারা গেল এবং আমার 2টি জিন বেঁচে গেল। নিজের দাসগুলোর শোকে এবং জিনগুলোর ভাইয়ের শোকে আমি এবং সেই 2টি জিন রক্ত পিপাসু হয়ে উঠলাম সেই কবিরাজ এবং জমিদারের অবস্থা সম্পর্কে। কবিরাজ বুঝতে পেরে প্রস্তুত হলো বাড়ি থেকে পালাতে। বাড়ি থেকে বের হওয়া অবস্থায় আমি এবং সেই 2টি জিন পৌঁছে গেলাম তার সামনে। কবিরাজ তার জীবনের জন্য সকল তন্ত্র মন্ত্র বলতে লাগলেও তার সবই ছিল নিরর্থক। কবিরাজ এবং জমিদারের 2 পা ধরে তাদের নিয়ে যাচ্ছিলাম জমির দিকে। পূর্বে সজ্জিত সেই বৃত্ত তারকার কাছে নিয়ে পৌঁছালাম। কবিরাজের গলা ধরে তাকে ছুড়ে দিলাম দূরে। দেহে এত শক্তি এসে গিয়েছিল যে কবিরাজের অর্ধেক শরীর মাটিতে দুমড়ে মুচড়ে ঢুকে গেল। ছুড়ে চড়ানোর মতো শাস্তি দেওয়া হলো এবং একটা তারকা চিহ্ন আঁকানো হয়েছিল তার শরীরে। তারকায় তখন রক্ত ছিল না, কিন্তু কবিরাজকে শুলে চড়ানোর পরেই কবিরাজের শরীর থেকে নিংড়ে নেয়া সেই রক্ত দিয়ে তারকাটি সজ্জিত হয়েছিল। কবিরাজ যত কষ্টে মারা যাচ্ছিল সেই তারকাটি তত বেশি জ্বলজ্বল করে উঠছিল। কাকতাড়ুয়া থাকা হাড়িটি যেন কান্না করছিল।
সব মিলে জাহান্নামের যেন একটি খণ্ডিত চিত্র ফুটে উঠেছিল। এই পুরো সময় আমার মস্তিষ্ক ছিল সেই জিনগুলোর আয়ত্তে। সকালবেলা আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। রাতের কথা মনে পড়তে আমি ছুটে গেলাম ক্ষেতের দিকে এবং সেখানে কবিরাজ ও জমিদার কাউকে খুঁজে পেলাম না। জমিদার বাড়ির দিকে ছুটে গিয়ে দেখলাম জমিদার বাড়িতে তালা পড়ে রয়েছে এবং সেই জমিদার বাড়ি এক পুরনো রূপ ধারণ করেছে, যেন 100 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে এই বাড়িটি। বিষয়টি দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ল এবং তালা ভাঙার সিদ্ধান্ত নিল। অবশ্যই গ্রামের কয়েকজন মিলে বাড়ির তালা ভাঙতে পারল এবং ভেতরে দেখল সব মাকড়সার জালে আবদ্ধ। জমিদারের গিন্নি তার বাকি পরিবার সহ নিজের বাবার বাড়ি গিয়েছিলেন। জমিদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে সবাই ফিরে এলেন। সেদিন থেকে গ্রামের সকলের কাছেই জমিদার নিখোঁজ থাকলেও একমাত্র আমিই জানতাম জমিদার এবং সেই কবিরাজের করুণ পরিণতির কথা। আরো কয়েকদিন কেটে গেল এই সময়ে এই পর্যন্ত আসতে। এক সময় যখন আমি নিঃস্ব হয়ে পড়েছিলাম, অনেকেই ক্ষতি করেছি আমি। আজ আমি এই গ্রামের ধনী ব্যক্তিদের একজন। আজ থেকে মাত্র কয়েকদিন আগেই তুমি তোমার বাবার মৃত্যুর পর প্রথম বাড়িতে পা রাখলে। 2-3 দিন হয়তো তুমি অবাক হয়েছ এরকম পরিবর্তনের ব্যাপারে। আমার কাছে জানতে চাইলে আমি অনেকভাবেই কথা এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু আজ আমি সত্য উন্মোচন করব। ভাবছ এই 1 সপ্তাহ আমি কোথায় ছিলাম? কি এমন হলো যার জন্য এই 1 সপ্তাহ আমি শক্তিশালী জিনগুলোর হাত থেকে রক্ষা পেলাম? কিভাবেই বা আমি সেই সব জিনিস সম্পর্কে জানতে পারলাম যার প্রত্যক্ষদর্শী আমি ছিলাম না? আমি একা ফিরলাম কেন? আমার সাথে তোমার চাচি এবং তোমার চাচাতো ভাইরা কেন এলো না? আমার মাধ্যমেই কেন জিনগুলো বের হলো? আর কি বা এই বাক্সের রহস্য? সবাই জানতে পারবেন, প্রয়োজন শুধু একটু ধৈর্যের। এই বলে তিনি শেষ করেছেন। তার মানে এটার 2য় পর্ব আসছে এবং এটার 2য় পর্বের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমি অলরেডি আমাদের 2nd পর্বের কথা অনেককেই বলছি যারা এরকম ভাবে পাঠাচ্ছেন। 2nd পর্ব আসা মাত্রই আপনাদেরকে আমরা শুনিয়ে ফেলবো, সেটা সঙ্গে থাকুন। এবং আপনারাও যিনি এই কাকতারুয়া ঘটনাটি লিখেছেন তাকে অনুরোধ করবেন যেন তিনি তার 2nd যে পার্টটা সেই পার্টটা যেন পাঠিয়ে দেন, যাতে করে এটা সবার শুনতে বুঝতে বা জানতে অনেক সুবিধা হয়। যাই হোক, আমরা আজকের মতো যেটা মনে হয় যে এই ঘটনাটি আপনাদের উপহার দিতে পেরেছে এতটুকু, সেটা অনেক বড় ব্যাপার। আমরা চেষ্টা করবো 2nd পার্টটা আপনাদের খুব দ্রুত জানিয়ে দিতে। যদি জানিয়ে দিতে পারি তাহলে তো খুবই ভালো। আর আমরা যেটা করতে চাই এখন সেটা হচ্ছে আমরা কথা না বাড়িয়ে সরাসরি পরের ঘটনায় যেতে চাই। চলুন আমরা পরের ঘটনায় যাই। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুনি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়াত করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি। কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণেই ভেবেছিলাম কোনো মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর
আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়েই দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন। এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে, তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন, এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি, কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে। এই বাড়িতে যদি কেউ মারা যায়, তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো 1 বা 2 জনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে। মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান, তখন আরো একজনকে, মানে সবাইকেই, আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব। এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ, রাইট? তো এটা নিয়ে
আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব, কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমি বিশ্বাস করি আপনাদের কাছেও এরকম অদ্ভুত সব ঘটনার সম্ভার রয়েছে। তো যাই হোক, আমরা চলে যাব ঘটনায় এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরো একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ও ভূত.com-এর সকল শুভাকাঙ্ক্ষীরা ভালো আছেন। আমার নাম, আমি বর্তমানে কানাডায় বসবাস করছি। আমার পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। আমার ঘটনাটি ভৌতিক নয়, ঘটনাটি আসলে কেমন আমি নিজেও এখনো সম্পূর্ণ বুঝে উঠতে পারিনি। আমি ঘটনায় যাচ্ছি। নভেম্বর 1998 সাল। আমার বয়স তখন 4 মাস। আমি ডায়রিয়ায় আক্রান্ত হই। যত সময় যাচ্ছে আমার অবস্থা তত খারাপ হচ্ছে, তাই আর দেরি না করে আমাকে আমাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার আমার পরিবারকে জানায় ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। মাঝ রাস্তার পর অ্যাম্বুলেন্সের চাকা নষ্ট হয়ে যায়। কোনো উপায় না পাওয়ায় আমাকে টেম্পু গাড়িতে করে মেডিকেলে পৌঁছানো হয়। সেখানে ডাক্তাররা অনেক চেষ্টার পর আমাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের কথা শুনে আমার বাবা সহ্য করতে না পেরে ডাক্তারকে ফিজিক্যালি অ্যাসল্ট করেন। ইতিমধ্যে আমার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানিয়ে দেওয়া হয়। বাড়িতে কবর খনন করার আয়োজন এগিয়ে যাচ্ছিল। এদিকে মেডিকেলে আমার পরিবারের সবাই কান্নাকাটি করছিল। ডাক্তারের সাথে আমার বাবার সমস্যা এবং হাসপাতালের কিছু ফর্মালিটি এসব শেষ করতে বেশ সময় লেগে গিয়েছিল। আমি তখন আমার নানুর কোলে ছিলাম। ঠিক সেই সময় একজন মধ্যবয়সী নার্স এসে আমাকে দেখেন এবং উনি আমাকে কোলে নিতে চান। আমার নানু আমাকে ওনার কোলে দিলে উনি হঠাৎ বলে ওঠেন, একটা ব্লেড আনেন তো। উনি একটু চেষ্টা করতে চান কিছু একটা করতে। আমার কাকা ব্লেড নিয়ে আসেন। উনি আমার কপালের মাঝখানে বরাবর কেটে কিছু করার চেষ্টা করেন এবং উনি ডাক্তারকে খবর দিতে বলেন। ডাক্তার আসলে নার্স বলেন, স্যার আমি ভেইন পেয়েছি, আপনি স্যালাইন লাগিয়ে দিন। আমার পরিবারের সবাই আরো বেশি করে আল্লাহকে ডাকতে শুরু করেন। ডাক্তার আমার কপালে সেই কাটা জায়গা দিয়েই স্যালাইন লাগিয়ে দেন। কাটা দাগটি আমার কপালে আজও আছে। দিন 10 পর আমি অনেকটা সুস্থ হয়ে যাই। ডাক্তার বলতে থাকেন, এমন ঘটনা তারা আগে দেখেননি। নার্ভ ও ভেইন পাওয়ার অনেক চেষ্টা ওনারা করেছিলেন কিন্তু পাননি। আমি সুস্থ হওয়ার পর আমার পরিবারের সদস্যরা নাকি সেই নার্সকে খোঁজেন, কিন্তু ওনারা কোনোভাবেই নার্সটিকে খুঁজে পাচ্ছিলেন না। নার্সকে সাহায্য করা ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, সেই বুনোর সময় আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আমি সেই নার্সকে এই হাসপাতালে আগে কখনো দেখিনি। সবাই তখন হতভম্ব হয়ে যান এবং বুঝে উঠতে পারেন না কি হয়েছিল তখন। আমাকে বাড়ি নিয়ে আসা হয়। সবকিছু স্বাভাবিকভাবে যাচ্ছিল। আমিও সুস্থভাবেই বড় হচ্ছিলাম। আমার পরিবারের পক্ষ হতে অনেকবার সেই নার্সকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু কখনো তার খোঁজ পাওয়া যায়নি। এতটুকু পর্যন্ত আমি আমার মায়ের কাছে, বাবার কাছে, নানুর কাছে, কাকার কাছে ও আমার বাড়ির অনেকের কাছে শুনেছি। সেই নার্সের বিবরণ আমার মায়ের কাছে আমি শুনেছি। কিন্তু রাসেল ভাই, ঘটনা প্রবাহ আমি বড় হওয়া পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত ঘটে যাচ্ছে। আমি মাঝে মাঝে এই স্বপ্নে একজন নার্সকে দেখি, যিনি নার্সের ইউনিফর্ম পরিহিত থাকেন। আমার কাছে আসেন। আমি ওনার স্নেহ পাই আর আদর পাই, কিন্তু ওনার চেহারা আমি দেখতে পাই না। আমি জানি না কেন উনি আমাকে চেহারা দেখতে দেন না। আমি ওনাকে দেখতে চাই। আমার মৃত্যুর আগে একবার হলেও ওনাকে দেখতে চাই। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি হয়তো ভয়ঙ্কর কিছু না, তবে অলৌকিক কিছু তো আমার সাথে ঘটেই যাচ্ছে, যার সঠিক ব্যাখ্যা আমি আদৌ জানি না। সবাই ভালো থাকবেন, ভূত.com-এর পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অদ্ভুত সুন্দর একটা ঘটনা। অনেকদিন পরে একটা চমৎকার গোছানো ঘটনা পড়লাম এবং আপনারাও শুনলেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন, কিন্তু ভালো লাগাটাই স্বাভাবিক বলে আমার মনে হয়। আমার কাছে খুব চমৎকার লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি নাইমুল ইসলাম, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সেনবাগ গ্রাম থেকে বলছি। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন এবং আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন।
তো আমি আজকে একটি ঘটনা শেয়ার করব, যেটা আমি আমার দাদার মুখ থেকে শুনেছি। আমার দাদার বাড়ি তখন মাটির ছিল, মাটির দোতলা ছিল, এবং আমার দাদির সাথে একটি ভালো জিন ছিল। সেই জিন আমাদের বাড়ি পাহারা দিত, আমাদের ফসলের মাঠ পাহারা দিত, দাদার মুখে শোনা। তো আমার আব্বা যখন ছোট ছিল তখন তিনি আর আমার দাদা যখন জোয়ান, এবং আমার আব্বা তখন ছোট, প্রায় 8-10 বছর হবে। তো আমার দাদা এবং আমার আব্বা তারা মাটির দোতলা রুমে তারা ছিল, তারা সেখানে শুয়েছিল। তো যাই হোক, হঠাৎ করে আমার আব্বা দাদাকে বলে যে, আব্বা আমি প্রস্রাব করব, আমার প্রস্রাব পেয়েছে, আমি প্রস্রাব করব। তখন যেহেতু আমার আব্বা ছোট ছিল, তখন দাদা বলে যে, তুমি এই দোতলা রুমের যে পিছন সাইড আছে, পিছন সাইডে হালকা জঙ্গল ছিল, ওইখান দিয়ে জানালা দিয়ে তুমি দোতলা থেকেই প্রস্রাব করো। তখন যথারীতি আমার আব্বা জানালা দিয়েই প্রস্রাব করার জন্য যায়, এবং জানালা খুলে যখন তিনি প্রস্রাব করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখেন যে মাটি থেকে দোতলা পর্যন্ত লম্বা সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত কোনো এক লোক। এটা দেখে আমার আব্বা ভয়ে চিৎকার দিয়ে এসে দাদাকে জড়িয়ে ধরে এবং বলে, ওখানে কে যেন একজন, আমি অনেক সাদা মানুষ। এরপরে দাদা জানালার ওখানে যায়, গিয়ে দেখে কেউ নাই। তো যথারীতি আমার আব্বা অনেক ভয় পায় এবং গায়ে অনেক জ্বর চলে আসে। পরের দিন সকালবেলা যখন আমার আব্বা দেখলো যে আমার আব্বার অনেক জ্বর আসছে, তখন দাদা আমার দাদিকে বলে যে, এরকম রাত্রেবেলা প্রস্রাব করতে দিয়ে সাদা কি যেন দেখেছে, অনেক ভয় পাইছে। তো তার কিছুক্ষণ পরই আমার দাদির শরীরে সেই জিন, যেহেতু আগে থেকে ছিল, তিনি ভর করার পরে বলে যে, তোর ওই ছেলেকে নিয়ে আয়, সে রাত্রে আমাকে দেখে অনেক ভয় পাইছে, তাকে একটু ঝাড়ফুঁক করে দি, পানি পড়া দি, যাতে তার এই ভয় লাগাটা সেরে যায়, কারণ ভয় বসে গেলে অনেক রোগের সৃষ্টি হতে পারে। তখন তিনি আরো বলেন যে, আমি তোদের বাড়ির সীমানা পাহারা দিই, যেহেতু তোদের সাথেই, তোদের বংশে আমি থাকি। তো যাই হোক, তিনি পাহারা দিচ্ছিল। এমন সময়, আমি যখন পাহারা দিচ্ছিলাম, ঠিক এমন সময় তোর ছেলে প্রস্রাব করতে এসেছে, এবং আমি তাকে দেখা দিয়েছি। যেখানে সেখানে প্রস্রাব করা যাবে না, যেহেতু আমি চলাফেরা করি, নির্দিষ্ট জায়গায় প্রস্রাব করতে হবে, অপবিত্র করা যাবে না, আমি চলাফেরা করি, এই ভুল যেন আর না হয়। এরপরে তিনি ঝাড়ফুঁক করে দেন আমার আব্বাকে। তখন আমার আব্বা আর কি সুস্থতা বোধ করে। তারপরে ওই জিনটা সকলকে সালাম দেয়, দিয়ে বলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাড়ির আশেপাশে, এই বলে তিনি চলে যায়। তো এই ঘটনাটি আমার দাদার মুখ থেকে আমি সরাসরি শুনেছি। এই হলো আমার ঘটনা রাসেল ভাই, যদি ভালো লাগে আপনি প্রচার করতে পারেন। আর ভূত.com অনেক ভালো লাগে আমার, আমি ভূত এফএম শুনতাম, এবং ভূত এফএম বন্ধ হওয়ার পরে তারপরে ভূত.com শুনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন। এখন যেটা করব, আরো একটা ঘটনায় চলে যাব, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই, এবং আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করছি পড়ে শোনানোর মতো, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইয়া, আপনি সর্বদা ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। আমি থাকি ফার্মগেট, ঢাকা। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই অনুরোধ করছি ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা,
এই প্রথমবার লিখছি, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে। আমি তার মতো করেই বলছি। সাল 2012, মাস জুলাই। দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজব্যান্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিংয়ে নতুন শিফট হই। সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম না। আমার হাজব্যান্ড মুকিত একটি প্রাইভেট কোম্পানিতে জব করায় তাকে প্রায়শই রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গুছানো শুরু করি। আমাদের একটি বেডরুম, সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম, আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল। আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আছে, কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন। তবে সেখানে কোনো কাজ চলছে না। সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জ্বেলেই খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গোঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাতড়ে হাতড়ে আমার বেডরুমে গিয়ে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম আমার ভাই। বললাম, কিরে, তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজব্যান্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকেই যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গতরাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ 5 তলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিং এর 6 তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম। আর তার একটু পরে আমার বেডরুম থেকে কড়মড় শব্দ। আমি রুমে চলে গেলাম এবং যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খাবলে খাবলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামতে থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার পাশে আমার হাজবেন্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব খুলে বলি। মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমের লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা, তার হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, একটুও নড়তে পারছি না। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি এক বিন্দু নড়তে পারছি না।
ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ, মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে আপনি দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পর পর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিং এর কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিং এর মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরা ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে অন্যত্র যাওয়ার আগ অবধি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে গোঙানোর শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিং এর দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না আর। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।